আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তুই যে শুধু আমার গল্পের পার্ট 13 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়া ভিডিও শুরু করা যাক। সূর্য অস্ত গিয়ে চারিদিকে অন্ধকার ছড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে লাইটের আলোতে আলোকিত হচ্ছে রাস্তাঘাট। ব্যস্ত হয়ে শহরে ছুটে চলেছে সবাই। সকলের কাজে ব্যস্ত। কারোর সমানে কাউকে দেখার। পার্কের এক বেঞ্চে বসে আরশ মাথায় দুটো হাত চেপে ধরে চোখ দিয়ে অনবরত পানি পড়ে চলেছে। ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু আজ আরশ তা মানতে পারছে না, কেননা তার চোখের পানি আজ বাধা মানছে না। আরশ এখন নিজের জীবন হিসাব মিলাচ্ছে, কি থেকে আজ কি হয়ে গেল। একসময় সে যার ভালোবাসা ছিল, আজ সেই তার থেকে দূরে। একসময় রিমি আরশের ভালোবাসার জন্য এমন ছটফট করত, আর আজ আরশ বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি পারবে রিমির থেকে দূরে যেতে? পারবে কি রিমিকে ছাড়া থাকতে? না, সে পারবে না, কোনো মতেই পারবে না। আরশ যখন এইসব ভাবছে, তখন কেউ এসে ওর কাঁধে হাত রাখে। এতে ওর ভাবনা ছেদ পড়ে। সে মাথা তুলে তাকিয়ে দেখে জান্নাত চুপচাপ এসে আরশের পাশে বসে। আরশ জান্নাতকে দেখে নিজের চোখে পানি মুছে ফেলে। আজ জান্নাতের আরশের উপর মায়া হচ্ছে। চুলগুলো পুরো অগোছল, চোখগুলো একদম লাল, গালের এক কোণে পানি চিকচিক করছে। সাদা শার্টের মধ্যে থোকা থোকা রক্তের ছাপ স্পট। তখন জান্নাত বলল, এত তাড়াতাড়ি হার মেনে গেলেন ভাইয়া? এত সহজে হেরে যেতে দিলেন নিজের ভালোবাসাকে? তখন আরশ বলল, কে বলেছে আমি হেরে গেছি? আমি হার মেনে নিয়েছি। জান্নাত বলল, তা না হলে এখানে একা একা বসে কেন নিজের চোখের পানি ফেলছেন শুনি? আরশ বলল, নিজেকে ট্রেনিং করছি, যাতে পরবর্তীতে এই আবদ্ধ চোখের জল যেন আর না পড়ে। আর তার থেকে বড় কথা, নিজেকে টাইম দিচ্ছে যে এখন কি করা উচিত। একবার যদি রিমির কথাগুলো শুনতাম, তাহলে আজ হয়তো পরিস্থিতিটা এমন হতো না। জান্নাত বলল, আমি বলবো না, দোষ এখানে শুধু আপনার। আপনাকে তেমন দোষ দিতে পারছি না, কেননা আপনাকে যা বোঝানো হয়েছে তাই বুঝেছেন। কিন্তু তারপরও আপনার নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখা দরকার ছিল। জানেন রিমি নির্ভয়ে আপনার সেই কথাগুলো কিভাবে বলেছিল? তখন আরশ জিজ্ঞাসা দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়। তখন জান্নাত বলতে থাকে, কেননা রিমির বিশ্বাস ছিল যে আপনি ঠিক ধরে ফেলবেন যে ও মিথ্যা বলছে। ও যে কারণে বাধ্য হয়ে এসব করছে তা আপনি বুঝতেও পারবেন, কেননা আপনি রিমিকে ছোটবেলা থেকে চিনতেন। আর সব থেকে ভালো কথা, আপনি ওকে চিনতেন। ওর হঠাৎ এমন ব্যবহার করার পিছনে যে কারণ আছে, সেটা আপনার বোঝার কথা ছিল, কিন্তু আফসোস আপনি তা বুঝেননি। আপনি শুধু ওর মুখের কথার উপর বিশ্বাস করেছিলেন, ওর মনের কথাটা বুঝতে চেষ্টা করেননি। অবিশ্বাস করেছিলেন ওকে আর ওর ভালোবাসাকেও। কিন্তু তাও রিমি আপনার প্রতি নিজের ভালোবাসা কমতে দেয়নি। সকল কষ্ট মুখ বুজে সহ্য করেছে, কেননা ওর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল যে আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন আর সব কিছু ঠিক হয়ে যাবে। তখন আরশ বলল, বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি না ওকে? আদৌ কি সে আমায় মাফ করবে, মেনে নেবে আমায়? তখন জান্নাত বলল, একটা কথা মনে রাখবেন ভাইয়া, যদি দেখেন ভালোবাসার মানুষটি আপনি কিছুতে ক্ষমা করতে পারছেন না, তাহলে ভেবে নেবেন যে আপনার মনের মধ্যে কখনো তার জন্য ভালোবাসাই ছিল না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার উপর রাগ থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। তাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট নিজের অনুভব করতে হয়। হয়তো কিছু সময় রাগ অভিমানের জন্য ভালোবাসা প্রকাশ করা যায় না, কিন্তু তাই বলে ভালোবাসা কমে যায় না। তাই বলছি, আপনার এখন সর্বপ্রথম দায়িত্ব রিমির রাগ ভাঙানো আর ওকে আপন করে নেওয়া। ওর না চাওয়া সত্ত্বেও ওকে নিজের সাথে বেঁধে রাখা। আর বাকি আপনার কি কি করতে হবে তা তো আপনি ভালো করেই জানেন। আরও এতক্ষণ জান্নাতের কথা মন দিয়ে শুনছিল। জান্নাতের কথাগুলো সে বুঝেও গিয়েছিল। আর জান্নাতকে বলল, থ্যাঙ্কস জান্নাত, আজ তুমি না থাকলে আমি সঠিক ডিসিশন নিতে পারতাম না। এখন আমি জানি আমায় কি করতে হবে। তাই বলে একগাল হাসতে লাগলো। তারপরে আরও আবার হাসপাতালেও চলে আসলো। রিমি চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় তার বন্ধ হয়ে আসতে শুরু করলো। শ্বাস নিতেও কষ্ট হতে থাকে। সে চট করে জলদি চোখ খুলে দেখলো আরশ ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আরশ যে এমন পরিস্থিতি, এমন সময় এমন কিছু করতে পারে, তা রিমির কল্পনার বাইরে। রিমি নিজেকে সামলিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এক হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আরশকে, কিন্তু আফসোস সে চুল পরিমাণও সরতে পারেনি। কিছুক্ষণ পর আরশ সরে আসে আর রিমি রেগে বলে, এসবের মানে কি আরশ? তখন আরশ বলল, কেন এসবের মানে তুমি জানো না? ভান করো কেন? তখন রিমি বলল, তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। একটু আগে ওইটা কি করলে তুমি? আরশ বলল, ও ওইটা? কেন তুমি বুঝো না কি করছি? বউকে আদর করছি। রিমি বলল, আপনি না আমায় বউ মানেন না, তাহলে এখন বউয়ের কাছে আসছেন কেন, তাও আবার আমার মতন চরিত্রহীনার কাছে? আরশ বলল, তুমি চরিত্রহীনা নও, বরং তুমি ফুলের মতন পবিত্র। তোমার কাছে কারো তুলনা হয় না। আর হ্যাঁ, কে বলেছে আমি তোমার বউ মানি না? আমি তো মনে প্রাণে, শিরায় উপশিরায় ধমনীতে, হৃৎপিণ্ডে কলিজা, হাত পা কান চোখ গলা সব কিছু দিয়েই তোমাকে আমার বউ মানি। রিমি বলল, কিন্তু আমি তো এখন তোমাকে স্বামী হিসাবে মানি না। আরশ বলল, তুমি মানো আর না মানো, আমি তোমার স্বামী আর তুমি আমার বউ।
আর তুমি বললে হলো নাকি? আমি যা বলবো তাই হবে, বুঝলে? এখন সরো, শুতে দাও, অনেক ঘুম পাচ্ছে। রিমি অবাক হয়ে বলল, সরবো মানে? আরুষ বলল, সরো মানে সরো, আমি তোমার সাথেই ঘুমাবো। রিমি বলল, পাগল হয়ে গেছো নাকি তুমি? এই বেডে তুমি আর আমি একসাথে কিভাবে ঘুমাবো? সোফা আছে, সোফায় গিয়ে ঘুমাও। আর তার থেকে বড় কথা, তুমি এইখানে ঘুমাবে বা কেন? বাসায় যাও, বাসায় গিয়ে নিজের বেডে গিয়ে ঘুমাও। তখন আরুষ বলল, বাসায় তো বউ নাই, আমার যে বউ ছাড়া ঘুম আসে না। রিমি বলল, ওহ এত ঢং, যাও তো এখান থেকে। আরুষ আর কিছু না বলে ধপ করে রিমির পাশে শুয়ে পড়ে। তা দেখে রিমি চেঁচিয়ে ওঠে। রিমি বলল, আরে উঠো, বেড থেকে উঠো, নামো বলছি, নামো। আরুষ বলল, নামবো না। এই বলে আরুষ আগলাভাবে রিমিকে জড়িয়ে ধরে যাতে কেন লাহাতে ব্যথা না পায়। রিমি বক বক করতেই থাকে, কিন্তু আরুষ এতে কোনো কান দেয় না। একসময় রিমি ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়, আর এক সময় রিমি ঘুমিয়ে পড়ে। আরুষ রিমির কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে দেখে রিমি ঘুমিয়ে আছে। তা দেখে আরুষ বলে, তুমি চাও আর না চাও, থাকতে তো আমায় তোমার কাছে দিতেই হবে। একবার তোমায় নিজের থেকে দূর করে ভুল করেছি, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাচ্ছি না। চিন্তা করো না জান, খুব জলদি আমি সব কিছু ঠিক করে দিব, প্রমিস। এই বলে রিমির কপালে এক ভালোবাসার স্পর্শ জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এইদিকে এক অন্ধকার রুমে রোহানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রোহান বারবার বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হচ্ছে। বারবার বলছে, কে আছে, আমাকে এখানে কেন আনা হয়েছে, কী চাই আপনাদের? কিন্তু কারোর কোনো সারা শব্দ নেই। রোহান সেই বাঁধনগুলোর সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরও কোনো কাজ হলো না। তখন সে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কারোর আশায়। প্রায় কিছুক্ষণের মধ্যে রোহানের অপেক্ষার প্রহর শেষ হলো। দরজা ঠেলে কেউ রুমে প্রবেশ করে। দরজা খোলার শব্দে রোহান সামনের দিকে তাকায়, কিন্তু এতক্ষণ অন্ধকারে থাকার পর বাইরের আলো তার সহ্য হলো না। সে চোখ খিচে বন্ধ করে ফেলল। পায়ের কদমের আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। রোহান বুঝতে পারল কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটি কণ্ঠ তার কানে ভেসে ওঠে, কেমন লাগছে এইখানে? রোহান অনেক কষ্ট করে চোখ খুলে বলে, কে আপনি? কি চাই আপনার? কেন এনেছেন আপনি আমাকে এখানে? ছেড়ে দিন বলছি। আপনি হয়তো জানেন না আমি কে আর আমি কি কি করতে পারি। তখন ওপাশ থেকে বলল, আমি ভালো করে জানি তুই কে আর কি কি করতে পারিস। আর রইল, তোকে এখানে কেন এনেছি তা তুই একটু পরেই জানতে পারবি। রোহান বলল, মানে কি বলতে চান আপনি আর কে আপনি? তখন সে বলল, আমি কি বলতে চাইছি তুই ভালো করেই বুঝেছিস। আর জানতে চাস আমি কে, তাই না? তাহলে শুনে রাখ, আমি তোর জম। দেখতে চাইবি না তোর জম কেমন দেখতে? তখন এই রুমের সকল লাইট জ্বলে ওঠে। চোখের আলো পড়ায় রোহন আবারও চোখ বন্ধ করে ফেলে। পরে আস্তে আস্তে চোখের সামনে দেখে আরুষ সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে, যেন এখনই ওর চোখ দিয়ে আগুন ঝরে পড়বে। আরুষকে এমনভাবে দেখে রোহানের গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। রোহান নিজেকে কোনো মতে সামলিয়ে বলে, এইসব কি হচ্ছে আরুষ? আমায় তুই কেন এখানে বেঁধে রেখেছিস? যেতে দে আমায়। আরুষ বলল, তোকে তো এক বিশেষ কারণে এখানে আনা হয়েছে। এদিকে রোহান আমতা আমতা করে বলতে লাগলো, কি কারণে? আরুষ বলল, আরে তুই এত ঘামছিস কেন? আজ তো এত ঘামার কথা নয়, তার উপর রুমে তো ফ্যান চলছে। রোহান বলল, তেমন কিছু না, তার আগে তুই বল কেন আমায় এখানে এনেছিস আর আটকেও বা রেখেছিস কেন? আমায় যেতে দে। আরুষ বলল, ওহ তাই তো, কেন এনেছি তোকে আমি এইখানে? হ্যাঁ মনে পড়েছে, তোকে তোর সকল অপকর্মের শাস্তি দিতে এনেছি। আসলে তোর পাপের খরা নাচ ভরে গেছে, তাই তোকে তো এখন শাস্তি পেতেই হবে। রোহান বলল, কি বলছিস এইসব? কিসের শাস্তি, কিসের কি? রোহানের এমন কথায় আরুষ রেগে যায় আর ধপ করে রোহানের হাতের উপর নিজের হাত দুটো চেপে ধরে বলে, কিসের কি, তাই না? তুই কিছুই করিসনি, কেন করলি তুই আমার সাথে এইসব? কেন আমাদেরকে আলাদা করে দিলি বল? রোহান হু হু করে হেসে উঠে বলল, তাহলে শেষ পর্যন্ত রিমি তোকে সত্যিটা বলে দিয়েছে? কিন্তু তাতেও কি, আমার যা করার ছিল আমি করে ফেলেছি। তোদের দুজনের মাঝে এত ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছি যে তোদের সম্পর্কে ফাটল ধরে গিয়েছে। তখন আরুষ রোহানের হাত দুটো চেপে ধরে বলল, কেন এমন করলি তুই, কেন করলি? রোহান বলল, শুধুমাত্র তোরা রিমির প্রতিশোধ নিতে। তোর জন্য আমি রিমিকে নিজের করতে পারিনি, নিজের করে পাইনি। সেই কলেজ লাইফ থেকে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তোকে ভালোবাসতো। তুই বাদে অন্য কাউকে পাত্তাও দিত না, সেজন্য আমায় পাত্তা দেয়নি। রিমি শুধু ইগনোর করেছে আমায়। রোহন চৌধুরীকে ইগনোর করছে, সেটা কি ভাবা যায়? আর এইটা আমার ইগোতে লাগে, তাই চাইছিলাম ওকে পটাতে, তাই তোর সাথে বন্ধুত্বের নাটক করি। কিন্তু যখন আমি ওকে প্রপোজ করি, তখন তুই আর রিমি মিলে আমায় পুরো ভার্সিটির সামনে অপমান করলি আর আমায় মারলি। তখনই জেদ চেপে বসেছিল যে আমি তোদেরকে আলাদা করেই ছাড়বে। তাই তো আমি রিমিকে ভয় দেখাই, যদি সে আমার সাথে কথা না বলে তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। আর রিমিও মেনে নেয় আর তোরা আলাদা হয়ে যাস। কিন্তু তাতে আমার মন ভরেনি, আমার যে তখন রিমির উপর প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, তাই তো ওকে নিজের করতে চেয়েছিলাম
আর নিজের মতন করে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝে তুই এসে আবার রিমিকে কেড়ে নিলি। তাই তো তোদের দুজনের আলাদা করার চেষ্টা করি আর তোর কানে ওর নামে বিষ দিতে থাকি। আরুষ তখন বলল, তোকে তো আমি এই বেলা আরুষ রোহনকে ছেড়ে দিয়ে একটা স্টিক হাতে নেয় আর ওইটা দিয়ে রোহনকে ইচ্ছা মতন পিটাতে থাকে আর বলতে থাকে, আজ তোর জন্য আমরা দুজন এত কষ্ট পাচ্ছি, তোর জন্য আমি রিমিকে এত কষ্ট দিয়েছি, ওকে ভুল বুঝেছি, বাজে বিহেভ করেছি, তোকে তো আমি ছাড়বো না, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে আরুষ আবার রোহনকে মারতে থাকে। মারতে মারতে একসময় ওকে রক্তাক্ত করে ফেলে। পরে একসময় ওকে ছেড়ে দেয় আর কাকে যেন ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ এসে হাজির। আরুষ তাদের কিছু টাকা দিয়ে বলে রোহান যেন কঠিনতম শাস্তি পায়, কোনোভাবে যেন ছাড়া না পায়। পুলিশরা আরুষের কথা মতন রোহানকে নিয়ে যায় আর কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে। এইদিকে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেল। রিমি বেশ সুস্থ, সবই আরুষের কারণে। এই কয়দিনে আরুষ রিমির সাথে একদম গায়ে লেগেছিল। রিমির সকল কাজ সে নিজেই করেছে। রিমির কখন কি লাগবে, কখন কি প্রয়োজন সেটা খেয়ালও করেছে। এর মধ্যে অনেকবার রিমির রাগ ভাঙানোর ট্রাই করেছে, কিন্তু পারেনি। তাও আরুষ নিজের প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। আজ হাসপাতাল থেকে রিমিকে রিলিজ দেওয়া হবে। আরুষ সকল ফর্ম পূরণ করে রিমির কেবিনে আসে। তারপর রিমিকে নিজের সাথে নিয়ে যেতে নিলে রিমি তার সাথে যেতে মানা করে দেয়। সে নাকি আরুষের সাথে আর থাকবে না। অনেক জোরাজোরির পরেও আরুষ রিমিকে মানাতে পারলো না। আর রিমির বাবা মাও বলেছিল আরুষের সাথে যেতে, কিন্তু সে কিছুতেও যাবে না। সে তার চলে গেল নিজের বাবা মায়ের সাথে। গাড়ি চলছে আপন গতিতে। রিমি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় গাড়িটা জোরে ব্রেক মারে, যার ফলে সামনের দিকে সবাই ঝুঁকে পড়ে। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তখন রিমির বাবা বাইরে যায়, দেখতে গিয়েছে কি হয়েছে, কিন্তু অনেকক্ষণ যাবত আর ফিরে আসে না। তাই রিমিও বাধ্য হয়ে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে তার বাবা মা নেই। রিমি এদিক ওদিক খুঁজতে থাকে। তখন একজন মাস্ক পরা লোক এসে সামনে এসে দাঁড়ায়। রিমি কিছু বুঝে ওঠার আগেই ওর মুখে যেন স্প্রে করে দেয়। হঠাৎ রিমির মাথা ঘুরতে থাকে আর চোখ বন্ধ হয়ে আসে। রিমি যখন পড়ে যেতে নাই, তখন সেই ব্যক্তিটিকে ওকে ধরে ফেলে আর তারপর নিজের গাড়িতে বসিয়ে নিয়ে স্টার্ট দেয়।